আলোচনার পর আজকের যে স্বাধীন বাংলাদেশ সেখানে আমরা সবাই এক হয়ে বসেছি। ফ্যাসিবাদ পরবর্তী ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো বা সংস্কারের পরবর্তী যে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলছি সেটি আজকের আলোচনার বিষয়বস্তু। আমাদের যে কমন একটা গ্রাউন্ড যেটা আমাদের ঐক্যমত্য সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে। আমি বিশ্বাস করি আমরা এখানে যারা রয়েছি আমরা সবাই স্বাধীনতা চাই, আমরা সবাই অধিকার চাই, আমরা সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব চাই, আমরা আবারও জনগণ হিসেবে দেশের মালিকানা ফেরত চাই। আমরা সবাই চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মেধার মূল্যায়ন হবে। এমন একটি সরকার আমরা চাই যেটি গণতান্ত্রিক, যেটা জনগণ দ্বারা নির্বাচিত, যেই সরকারের জবাবদিহিতা থাকবে, যেই সরকারের স্বচ্ছতা থাকবে। এই কমন যে উপলব্ধিগুলো রয়েছে সেটিকে ধারণ করেই কিন্তু বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে গত 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। আমরা যদি দেখি আমাদের বিএনপির এবং বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর 1551 জন মানুষ শহীদ হয়েছেন প্রথম 15 বছরে। আমাদের 700-এর বেশি নেতাকর্মী গুম হয়েছেন। এমন অনেকগুলো বিষয় ঘটেছে বাংলাদেশে যেটি বিএনপি ছাড়া আর কোনো সংগঠনের সাথে ঘটেনি। আমাদের অনেক জায়গায় দেখা গিয়েছে একটা ভাইকে না পেয়ে আরেকটা ভাইকে ধরে নিয়ে গিয়েছে, দেখা গিয়েছে ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার করা হয়েছে, দেখা গিয়েছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে নির্যাতন করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমাদের অনেক নেতাকর্মী ধান খেতে চেয়েছে, বছরের পর বছর যার যার এলাকায় ঢুকতে পারেনি। আমরা যারা বিএনপির রাজনীতি করি আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দল করে ছাত্রদলের একটা ছেলে পোস্টার সাটায়, সেও মামলা থেকে রেহাই পায়নি। আমরা বিশ্বাস করি এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে এটি শুধু বিএনপির না, এটি শুধু ছাত্রদের না, এটি বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষের। এখানে রিক্সা শ্রমিক ছিলেন, যারা শহীদ হয়েছে তার মাঝে পোশাক শ্রমিক ছিলেন, এখানে দিন মজুর ছিলেন, এখানে চাষি ছিলেন, অনেক মা নেমে গিয়েছেন তাদের সন্তানদের জন্য, এখানে অনেক রিটায়ার্ড আর্মি অফিসিয়াল ছিলেন, এখানে অনেক কর্মকর্তা ছিলেন যারা সরকারি চাকরির সাথে জড়িত। সুতরাং এই যে গণ অভ্যুত্থান, আমরা কেন এটাকে গণ অভ্যুত্থান বলছি? কারণ এটি কোনো রাজনৈতিক দলের না, এটা কোনো নির্দিষ্ট পেশার না, এটা কোনো নির্দিষ্ট শ্রেণীর না, এটি সারা বাংলাদেশের। একদিকে ছিল ফ্যাসিবাদ, আরেকদিকে ছিল গোটা বাংলাদেশ। এই জাতীয় ঐক্যমত্যকে কিন্তু ধারণ করে বলে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 প্রোভাইড করেছিলেন। সেখানে কিন্তু আমরা এই জাতীয় ঐক্যমত্যের কথাই বলেছিলাম। আমরা সবসময় বিশ্বাস করেছি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি আত্মত্যাগ আমাদের করতে হবে। আমরা সেটা করেছি, কিন্তু আমরা একই সাথে সবার সম্মান নিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এনে জাতীয় ঐক্যমত্যের একটি সরকারের প্রস্তাবনা দিয়েছি, যেটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন যে আমরা একটি জাতীয় ঐক্যমত্যের সরকার ব্যবস্থা চাই। আমরা দেখেছি কি যুগপৎ আন্দোলনে সামিল গণতন্ত্রের পক্ষের প্রতিটি শক্তি এক হয়ে আমরা শুধু রাজপথে আন্দোলন করিনি, আমরা ভিশন 2030 উপর বেস করে প্রাথমিকভাবে 27 দফা এবং পরবর্তীতে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা প্রোভাইড করেছি। তার মানে কি এই যে আজকে ঐক্যমত্যের কথা বলা হচ্ছে, এই ঐক্যমত্য নিয়ে আমরা 2016 সাল থেকে কাজ করছি। যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানেও কিন্তু প্রথম দিন আমরা যদি দেখি ধারাবাহিকভাবে বিচার বিভাগের যে একটা বিতর্কিত রায় ছিল সেদিনই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুন মাসে একটা বক্তব্য রেখেছিলেন, সেখানে তিনি এই রায়কে প্রত্যাখ্যান করেছিলেন। প্রথম যেদিন আমাদের আবু সাঈদ মারা গেলেন ঠিক একই দিন কিন্তু চট্টগ্রামে ছাত্র দলের ওয়াসিম আকরাম মেরে গিয়েছিল। সেই শহীদের আমাদের ওয়াসিম আকরাম শহীদ হয়েছে, কিন্তু সেটাকে আমরা গ্লোরিফাই করিনি, কারণ আমরা এটিকে কোনো রাজনৈতিক রং দিতে চাইনি, আমরা এটিকে গণ অভ্যুত্থান হিসেবে রাখতে চেয়েছি। এই যে ছাত্র আন্দোলন হয়েছে যেখানে সকল রাজনৈতিক দল ছিল, সকল শ্রেণী পেশার মানুষ ছিল, সেখানে আমরা দেখেছি যে 422 জন মানুষ যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, সবচেয়ে বেশি একটি প্রতিষ্ঠান হিসেবে। আমরা বলছি অনেক ছাত্র মারা গিয়েছে, প্রত্যেকটা ছাত্র জীবনে যে অসম মূল্য কোনোভাবে সেটা আমরা পরিশোধ করতে পারবো না, কিন্তু যদি সাংগঠনিকভাবে দেখি সবচেয়ে বেশি ছাত্র কিন্তু আমাদের ছাত্র দলের, যেখানে 140 জনের বেশি শহীদ হয়েছেন। আমরা বলি বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা চাই। সেই বৈষম্যহীন বাংলাদেশে প্রত্যেকের যে ত্যাগ, যে তিতিক্ষা, যে সংগ্রাম, শহীদের যে আত্মাহুতি, আমরা তার সবার মূল্যায়ন চাই। যতক্ষণ পর্যন্ত আমরা একজন শ্রমিকের জীবনের মূল্যায়ন দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা যে ছিন্নমূল মানুষটাই গণঅভ্যুত্থানে মারা গিয়েছেন ওনাদের ত্যাগের মূল্যায়ন দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। দুঃখজনক হলেও সত্য, গত 5 মাসে আমরা শহীদদের একটা তালিকা এখন পর্যন্ত পাইনি, যেটা হওয়া খুব জরুরি ছিল।
আমরা আমাদের দল থেকে সীমিত পরিসরে শহীদদের পাশে দাঁড়াচ্ছি, যারা আহত তাদের পাশে দাঁড়াচ্ছি, ওনাদেরকে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সরকার একটা অনেক বড় রাষ্ট্রযন্ত্র, আমাদের প্রত্যাশা থাকবে ওনারা শহীদদের তালিকা তৈরি করবেন, আহতদের তালিকা তৈরি করবেন, প্রত্যেকটি পরিবারের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়াবেন। আমাদের দ্বিতীয় যে বিষয় আজকের, সেটি হচ্ছে ঐক্যের পাশাপাশি সেটি কি সংস্কার। বাংলাদেশের সংস্কার একটা অনেক জনপ্রিয় শব্দ, কিন্তু সংস্কার বলতে আসলে আমরা কি বুঝি? সংস্কার বলতে আমরা রাজনৈতিকভাবে যেটি বুঝি, আমাদের নেতা যেমন তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে সংস্কার মানে একটা দল মানে আরেকটা দলের কাছে ক্ষমতার পরিবর্তন না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে বিএনপি রাজনীতিতে সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এসেছে। সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে জনগণের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা সেটিকে প্রতিষ্ঠিত করা। তার জন্য তার মানে প্রয়োজন জনগণের সম্পৃক্ততা। আমরা দেখেছি যে বাকশালের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেটি কি সংস্কার ছিল না? অবশ্যই ছিল। আমরা দেখেছি যে স্বৈর শাসনের পরে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন সংসদীয় গণতন্ত্র, সেটি কি সংস্কার ছিল না? অবশ্যই সেটি সংস্কার ছিল। আমরা দেখলাম যে যখন বাংলাদেশ ধ্বংসস্তূপে ছিল 75 পরবর্তী সেই সময়ে, তখন বাংলাদেশের ফরেন পলিসি চেঞ্জ করা হলো। সোভিয়েত ভিত্তিক ব্লক থেকে বের হয়ে সেখানে যে ফরেন পলিসি, সেখানে মিডল ইস্টের সাথে, সেখানে বহির্বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইউএস, ইউ সহ তৎকালীন ইউরোপিয়ান সবার সাথে সম্পর্ক তৈরি করা হলো। তার মানে ফরেন পলিসিতে আমরা গ্লোবালাইজড যে ভিলেজ সেটার পার্ট হয়েছিলাম, সেটি কি সংস্কার ছিল না ফরেন পলিসিতে? আমরা দেখলাম কি শহীদের সময় খাল খনন করা হয়েছে, দেশনেত্রীর সময় বাংলাদেশে সারা দেশ জুড়ে উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলার সৃষ্টি করা হয়েছে। তার মানে কি এনভায়রনমেন্টের জন্য পলিসি অ্যাডপ্ট করা হয়েছে, সেটিও তো সংস্কার ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমরা দেখলাম কি 2001 থেকে 2006 এর ভিতরে ফুড ফর এডুকেশন প্রোগ্রাম দেওয়া হলো, ভোকেশনাল এডুকেশনকে আরো বেশি গতিশীল করা হলো, বাংলাদেশে গ্রেডিং সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো, তারও অনেক আগে বাংলাদেশে প্রথমবার মতন প্রাইভেট ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করা হলো। সেগুলো কি সংস্কার ছিল না? অবশ্যই সেগুলো সংস্কার ছিল। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গ্রাম সরকার, গ্রাম পুলিশ ছিল, এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি এম্পাওয়ার করা হয়েছিল, লোকাল পর্যায়ে সবারকে আরো বেশি সুরক্ষা দেওয়া হয়েছিল। সেটি কি সংস্কার ছিল না? সেটিও সংস্কার ছিল। তার মানে কি সংস্কার বলতে আমরা সেটি বুঝি যাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আমরা দেখেছি বিএনপি প্রতিটি সরকারের সময় চেষ্টা করা হয়েছে আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের ভেতর ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করতে। 2001 থেকে 2006 যে সরকার ছিল, সেখানে দুদক ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেই দুদককে কোনোভাবে সরকার বা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করেনি। সেই দুদক স্বাধীনভাবে বাংলাদেশের যে কোনো নাগরিকের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপারে তদন্ত করতে পারো, সেটাও তো সংস্কার ছিল। তার মানে সংস্কার এমন একটা জিনিস যার জন্য কোনো বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন না, যে একটা জিনিস সংস্কারের বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। সেই সংস্কারে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সেটা আমরা কিভাবে বুঝবো? সেটি আমরা বুঝবো একটি নির্বাচনের মাধ্যমে। যেই নির্বাচনে যে রাজনৈতিক দল যে সংস্কার করতে চান, তারা প্রস্তাবনা আকারে সেটা দিবেন। যদি জনগণ বিশ্বাস করে এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে ওনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই সংস্কারটুকু তারা করতে দিতে চান পরবর্তী নির্বাচিত সরকারকে, তাহলে তারা সেই দলকে ভোট দিবেন। পরবর্তীতে নির্বাচিত সেই সরকার এসে সংস্কার কাজটুকু গতিশীল অবস্থায় নিয়ে যাবে। সুতরাং সংস্কারের মৌলিক ভিত্তি একটি নির্বাচিত সরকার, যা জনগণের ম্যান্ডেট রয়েছে, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ, যেই সরকার স্বচ্ছভাবে নিশ্চিত করতে পারবে ওনাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের আলোকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এবং যেখানে সকল শ্রেণী এবং পেশার মানুষের যে ইন্টারেস্ট, যে স্টেক, সেটা সুনিশ্চিত থাকবে।